শ্রোতাদের জানাই আন্তরিক ভালোবাসা। কাহিনী তত্ত্বের পাশে থাকার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যে কাহিনী তত্ত্ব নিয়ে এসেছে একটি দারুণ গল্প। কাহিনী তত্ত্বের আজকের নিবেদন ব্রহ্মদৈত্য। ভালো ভালো ভৌতিক রহস্য রোমাঞ্চকর গল্প শোনার জন্যে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। শুরু হচ্ছে আজকের গল্প ব্রহ্মদৈত্য। গভীর রাত। কয়েকদিনের প্রবল ঝড় বৃষ্টিতে পিছল পথের একেবারে শেষ অবধি গেলে পাহাড়ি অখ্যাত এক দুর্গম অংশের ততোধিক অখ্যাত একটি মন্দির দেখা যায়। মন্দির বললেও স্বীকার করতেই হয় এটি ঠিক আর 5টা সাধারণ মন্দিরের মতো নয়। আপাতভাবে একটি গোল গম্বুজের মতো মাথা, বাইরের দেওয়ালে নানা কারুকাজ থাকা, আপাতভাবে দেবস্থানের মতো হলেও এর একটি বিশেষত্ব আছে, আর তা হল এর দরজায়। দরজাটি অর্ধবৃত্তাকারে অনেকগুলি সাদা দণ্ড দিয়ে ঘেরা। গর্ভগৃহের জানালাগুলোও সেই একই ঘেরাটোপের আড়ালে। মন্দিরের অবস্থা দেখলে মনে হয় না কেউ এখানে আদৌ পুজো দিতে আসে। এমন সময় আবার ঝড় উঠল। প্রবল ঝড়ের মধ্যে একজন এগিয়ে আসছে। পাইন বনের আলোড়নকে উপেক্ষা করে রাতের অন্ধকার ঠেলে তার টর্চের স্বল্প আলো পাহাড়ি রাস্তার চড়াইকে করে তুলেছে আরও রহস্যময়। লোকটার পিঠে বড় রুকস্যাক। মন্দিরের সামনে এসে সেই রুকস্যাক থেকে একটা বড় হাতুড়ি বার করে দরজার সামনের সাদা দণ্ডগুলোর ওপর আঘাত করল লোকটা। নিমেষেই ভেঙে পড়ল ঘেরাটো। মন্দিরের দরজা অল্প ফাঁক করে খুব সাবধানে ঢুকল লোকটা। অনেক দিন ধরে বহু কষ্টে খোঁজ পেয়েছে সে এই মন্দিরের। আজকে কাজ উদ্ধার করবেই সে। সতর্ক টর্চের আলো পড়ল মন্দিরের মধ্যে থাকা বিগ্রহের উপর। বিগ্রহটি বড় অদ্ভুত। আকার বড় না, কিন্তু ভয়াল মূর্তি। গোলাকার ভয়ানক চোখ দুটি, না 2টি না 3টি চোখ। কপালের মাঝেও একটা ত্রিকোণ সাদা মতো কি আছে, তাই না? যা হোক, সময় নষ্ট না করে সে কাজ শুরু করল। বিগ্রহটিকে তার প্রতিষ্ঠিত স্থান থেকে তুলে নিতে গিয়েই দেখল প্রায় 1.5 ফুট লম্বা মূর্তি ঘিরে আছে রুদ্রাক্ষের 3টি গোলাকৃতি লাইন। মূর্তিটি অতি কষ্টে তুলতেই সেই সারিবদ্ধ রুদ্রাক্ষ ছড়িয়ে পড়ল চারধারে, আর সেই সঙ্গেই মূর্তিটির মধ্যে থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো। রাতের আগন্তুকের হতবাক চোখের সামনেই সেই ধোঁয়া ক্রমশ এক অবয়ব ধারণ করল। তার 3টি চোখ রক্তবর্ণ, উজ্জ্বল, পায়ে 3টি ও হাতে 4টি আঙুল, আর মাথায় ওটা কি? একটা বিছের লেজের মতো টিকি।
বসে আছি প্রমথেশবাবুর ঘরে। আবার একটা শীতকালের সকাল। ক্রিসমাসের ছুটিটা পড়তেই এসে গেছি প্রৌঢ় বিজ্ঞানীর বাড়িতে। প্যারানর্মাল সোসাইটির ভূতপূর্ব মেম্বার অ্যাস্ট্রোফিজিসিস্ট প্রমথেশ চ্যাটার্জি শুধু আমার বন্ধু মানুষই নন, সেই রৌরু নামের নারকীয় জীবের হাত থেকে আমাকে ও আমার বন্ধুকে উদ্ধার করার পর আমি ধীরে ধীরে হয়ে উঠি ওনার এক সহকারী। নামধাম পাল্টে নিজে সর্বজয় ছদ্মনামে রুরুর গল্পটা প্রকাশ করে ফেলি, কিন্তু তারপর থেকেই ওনার সম্পর্কে অনেক মানুষ জানতে পারেন। তারপর অঘরীর কবলে, মানুষ খেকো, রিপু, একের পর এক আমাদের বিভিন্ন অভিযানে বেরিয়ে পড়া আর সাফল্য। সেই অ্যাডভেঞ্চারের স্বাদ নিতেই ফিরে আসি প্রমথেশবাবুর কাছে। এবারে এসেছি ওনার ডাক পেয়ে। একটা বিশেষ কেস এসেছে যার জন্য আমার এখানে আসা। কেসের ব্যাপারে যথারীতি কিচ্ছু জানি না। প্রমথেশবাবু বললেন আজ সকালেই 9টার সময় ভদ্রলোক আসবেন। কেয়ারটেকার কাম কুক তেনজিংজি সবেমাত্র 2 কাপ কড়া কফি দিয়ে গিয়েছেন। প্রমথেশবাবু আর আমি ওনার টানা বারান্দায় বসে কফিতে চুমুক দিচ্ছি। এমন সময় কলিং বেল। বুঝলাম সেই সময় আসন্ন। দুজনেই উঠে গেলাম সেই মিটিং রুমে। হাতির দাঁতের তৈরি বিশাল সেক্রেটারিয়েট টেবিলের ওপারে উপযুক্তভাবে রাজকীয় একটা মেহগনি চেয়ারে বসলেন তিনি। টেবিলের ওপরে রাখা ধাতব ল্যাম্পের হলুদ আলোয় দেখলাম মানুষটিকে আবার সেই প্রথম দিনের মতোই গম্ভীর। রাজকীয় রহস্যময়তা যাকে ঘিরে রাখে তার সমাধান করা রহস্যগুলির মতোই। এই সেই ঘর যেখানে কত শত জটিল রহস্যের সমাধান হয়েছে, যার শেষের দিকের বেশ কয়েকটার সাক্ষী আমি নিজে। আমিও বসলাম টেবিলের বাঁ ধারের চেয়ারটায়। মিনিট খানেকের মধ্যেই ঘরে ঢুকলেন এক দীর্ঘকায় সুদর্শন পুরুষ, বয়স আন্দাজ 40। চোখে সোনালি ফ্রেমের চশমা আর পরনের কোট প্যান্ট আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছে। তেনজিংজিকে আরেক দফা কফির নির্দেশ দিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে কোনো সম্বোধন ছাড়াই প্রমথেশবাবু বললেন তার পেটেন্ট কথাটা। প্রথম থেকে শুরু করুন। বলছি প্রমথেশবাবু, সবার আগে বলি আমি এমন একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি যেটা আমি কাউকে বলতে পারছি না। এটা যে সমস্যা সেটাই কেউ মানতে রাজি নয়, আর তার থেকেও বড় কথা সে যদি জানতে পেরে যায় তাহলে আমি আর। আপনি পরিষ্কার করে বলুন, কিছুই বোঝা যাচ্ছে না এভাবে। সরি আসলে আমি বড় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি প্রমথেশবাবু। ভয় পেয়েছেন সেটা বুঝেছি রমেন্দ্রবাবু, আপনি শান্ত হন। আমার কাছে যখন এসেছেন একটা না একটা উপায় করার চেষ্টা আমি নিশ্চয়ই করব। আপনি নিজের পরিচয় দিয়ে শুরু করুন। প্রমথেশবাবুর কথাই স্বরে এমন কিছু ছিল যেটা শান্ত করল সন্ত্রস্ত মানুষটিকে। বলছি প্রমথেশবাবু, আমি রবীন্দ্রনারায়ণ রায়, কলকাতায় রায় ইন্ডাস্ট্রিজের 3য় শেয়ার হোল্ডার আমি। ঘটনাটা আমার জ্যাঠাকে কেন্দ্র করে। আমার সন্দেহ আমার বাড়িতে যিনি রয়েছেন তিনি আমার জ্যাঠা নন, অন্য কেউ, সাংঘাতিক কেউ। বলতে বলতে কেঁপে উঠলেন ভদ্রলোক। শুরু থেকেই বলি, আমাদের 4 পুরুষের কনস্ট্রাকশন মেটেরিয়ালের ব্যবসা। বাবারা 4 ভাই, এর মধ্যে চোটকা গান বাজনা নিয়ে থাকেন,
আর মেজকার গেল বছর একটা অ্যাটাক হয়। তারপর থেকেই ব্যবসার কাজ দেখেন কেবল জ্যাঠা আর বাবা। ছোটকা অবিবাহিত, আর মেজকার 2 মেয়ে। আমার 2 দিদিরই বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে এই জেনারেশনের ছেলে বলতে শুধু আমি। জ্যাঠার এক ছেলে মানে আমার এক দাদা ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এক দুর্ঘটনায় বছর 6 আগে তিনি মারা যান। এই হলো আমার বংশের মোটামুটি পরিচয়। এবার বলি ব্যবসার ব্যাপারটা। যদিও ঠাকুরদা বাবার আগে জ্যাঠাকেই এই ব্যবসার দায়িত্ব দেন বাড়ির বড় ছেলে হিসাবে, কিন্তু পরবর্তীতে জ্যাঠার বিভিন্ন কাজে কর্মে ঠাকুরদা অসন্তুষ্ট হন। এর মূল কারণ ছিল জ্যাঠার একটা বাতিক। জেঠিমা আগেই মারা গিয়েছিলেন। ছেলে মারা যাবার পর নেশাটা আরও বাড়ে। জ্যাঠা একজন কিউরিও সংগ্রাহক। কথাটা শুনতে নিরীহ হলেও ব্যাপারটা জটিল। জটিল এই জন্য যে জ্যাঠা এই কিউরিও বা প্রাচীন মূর্তিগুলো সবসময় সোজা পথে পেতেন না। যখন যেটা ভালো লাগতো, সেই মূর্তি হোক কিংবা কোনো নবাবী বা ব্রিটিশ আমলের অ্যান্টিক, সেটা ওনার চাই। আর সে জিনিস জোগাড়ের জন্য উনি যে কোনো রকম পথ নিতে পিছপা হতেন না। এভাবেই চলছিল সব কিছু। বেশ কয়েকবার ঝামেলাও হয়েছিল, কিন্তু আপনাদের বলতে দ্বিধা নেই, অর্থ আর প্রতিপত্তি এই 2-এর জোরে প্রত্যেকবার জ্যাঠা ছাড়া পেয়ে গেছেন। এত সব কিছুর পরেও ওনার একটা গুণের জন্য ঠাকুরদা চুপ করে থেকেছেন। বড় নাতির মৃত্যুর ঘটনা, ছেলের কষ্ট, এই সব কিছু ভেবে তো বটেই। সে ছাড়াও জ্যাঠা ব্যবসাটা খুব কড়া হাতে সামলাতেন। ব্যবসার ব্যাপারে খুব সৎ মানুষ উনি। কোনো পার্টির কোনো অভিযোগ নেই ওনার বিরুদ্ধে, কিন্তু শেষের দিকে ঠাকুরদা বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন জ্যাঠা সম্পর্কে। বাবাকেই ব্যবসার ব্যাপারে প্রায় সমস্ত অফিসিয়াল দায়িত্ব দেন উনি। আমার বাবা বর্তমানে কোম্পানির 45% শেয়ার হোল্ডার, আর আমি 15% মতো, মানে জ্যাঠা 40% শেয়ার হোল্ডার। এই ভাগ করার সময় জ্যাঠা প্রচণ্ড রাগারাগি করেন। আমাদের মূল বাড়ির থেকে একটু আলাদা আরেকটা অংশে থাকতে আরম্ভ করেন। সেটা আজ প্রায় 4 বছর হলো। যা হোক, এত সব কিছুর মধ্যেও একটা কথা বলতেই হবে, জ্যাঠা আমাকে কিন্তু খুব ভালোবাসতেন, মানে এই 2 সপ্তাহ আগে পর্যন্ত। ঠাকুরদার সাথে ঝামেলা, বাবার সাথে গন্ডগোল হলেও আমায় কখনো কোনো খারাপ ব্যবহার করেননি উনি। ছেলেবেলায় জ্যাঠার কাঁধে চেপে ঠাকুর দেখেছি, বড়বেলাতেও আমাকে সেই রকম চোখেই দেখতেন, কিন্তু সব কিছু গোলমাল হয়ে গেল শেষ কদিনে। আজ থেকে ঠিক 16 দিন আগের কথা। জ্যাঠার কাছে সেদিন সকালে সেই লোকটা এসেছিল। লোকটা জ্যাঠার এজেন্ট বলা যেতে পারে। জ্যাঠার যত বাঁকা পথের কিউরিও সংগ্রহের কাজ এই লোকটা করত। সেদিন লোকটাকে জ্যাঠার বাড়িতে ঢুকতে দেখেই মনটা খারাপ হয়ে গিয়েছিল। ভাবছিলাম আমি একবার চেষ্টা করব জ্যাঠাকে বোঝাতে, কিন্তু সে সুযোগ আমি পেলাম না। জ্যাঠার সাথে বাবা যদিও প্রয়োজন ছাড়া কথা বলতেন না, কিন্তু ওনার কাছে আমার ছিল অবাধ যাতায়াত। সে দিনটা অফিসে অনেক ব্যস্ততা ছিল, তাই অফিস ফেরতা সন্ধ্যাবেলায় দেখা করি জ্যাঠার সাথে। কিন্তু ঘরে ঢুকতেই আমার কি যেন একটা অস্বস্তি হলো। জ্যাঠার সাথে যদিও স্বাভাবিকভাবেই কথা বললাম, কিন্তু তাও অস্বস্তিটা কিছুতেই কাটছিল না। খালি মনে হচ্ছিল কিছু একটা গোলমাল আছে, কিন্তু কি গোলমাল সেটা শত চেষ্টাতেও ধরতে পারলাম না। নিজের ঘরে ফিরে এলাম অস্বস্তি নিয়েই। এইভাবে 3 দিন গেল, আর তখন একটা নতুন প্রজেক্ট আসায় আমিও অফিস নিয়ে সাংঘাতিক ব্যস্ত। ব্যাপারটা মাথা থেকে বেরিয়েই গেল। 4র্থ দিন একটা ঘটনা ঘটল। জ্যাঠার সেই এজেন্টের বসের কাছ থেকে একটা ফোন পেলাম আমি। অস্বীকার করব না, ব্যবসার সূত্রে এই ধরনের কিছু লোকের সাথে আমাদের যোগাযোগ রাখতেই হয়। তা তিনি আমায় অদ্ভুত একটা কথা বললেন।
ওনার যে এজেন্ট জ্যাঠার কাছে এতদিন কাজ করছে তাকে নাকি পাওয়া যাচ্ছে না। শুনে তো আমি অবাক। বললাম যে 2-3 দিন তাকে দেখেছি জ্যাঠার কাছে আসতে। তিনি বললেন তিনি নাকি অলরেডি সেটা জানেন এবং তার জন্যই আমাকে কল করেছেন। মানেটা কি জানতে চাওয়াতে যা বললেন তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। যেদিন ওই এজেন্ট জ্যাঠার কাছে আসে সেদিনই নাকি সে ফালুর থেকে ফিরেছে একটা মূর্তি ডেলিভারি করার জন্য জ্যাঠার কাছে। ডেলিভারির পর একটা অন্য কাজের জন্য বসের কাছে রিপোর্ট করার কথা, কিন্তু সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও সে রিপোর্ট না করায় বস জ্যাঠাকে ফোন করেন। জ্যাঠা জানায় যে সে সকালে এসেই কাজ সেরে বেরিয়ে গেছে মিনিট 15 পরে। পুরনো লোক এরা, তাই জ্যাঠাকে অবিশ্বাসের কোনো কারণ ছিল না। কিন্তু পরের দিনও যখন এজেন্টের কোনো খোঁজ পেলেন না তখন রাজু আর সমীর নামে আরও 2 জনকে জ্যাঠার বাড়ি পাঠান, যার মধ্যে রাজু ভেতরে ঢোকে আর সমীর বাইরে থেকে নজর রাখছিল। সেই ঘটনাটা দেখে জ্যাঠার ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু ঘরে ল্যাম্পের জন্য যে ছায়া দেওয়ালে পড়ছিল তাতেই ও যা দেখার দেখে নিয়েছিল। আমি ওর কথাটা হুবহু বলছি আপনাকে। একটা মানুষের ছায়া, সেটা ধীরে ধীরে বড় হচ্ছিল। এইভাবে তার হাত পা মাথা সবকিছুই অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠল। 2 হাতে 8টি বড় বড় নখ, আর সে 2 হাত দিয়ে রাজুকে মাটি থেকে অনায়াসে ওপরে তুলে ধরল। তারপর 1 হাতে, আমার বলতেও সাংঘাতিক ভয় করছে, তারপর 1 হাত তার বুকের পাঁজর ভেঙে ঢুকিয়ে হৃৎপিণ্ডটা বার করে আনল। এই পর্যন্ত দেখে সমীর আর দেখতে পারেনি, ও ওখান থেকেই পালিয়ে যায়। এই পর্যন্ত বলে থেমে গিয়ে হাঁপাতে লাগলেন রমেন্দ্রবাবু। তারপর প্রমথেশবাবুর থেকে একটু জল খেয়ে আবার শুরু করলেন। প্রথমে এই কথাটা শুনে আমি তো বিশ্বাসই করতে পারিনি, কিন্তু আমার এসব বিষয়ে কিছু অভিজ্ঞতা ছিল আগে। আমার এক মামা ছিলেন তন্ত্র সাধক, তাই বোকার মতো অবিশ্বাস করে সরাসরি জ্যাঠাকে গিয়ে কিছু বলার ভুলটা আমি করিনি। আমার পরম সৌভাগ্য এই যে বস আমাকে ভুল বোঝেননি, বোঝার কোনো সুযোগও পাননি। সমীর ওর দীর্ঘদিনের পরিচিত ছেলে, সে ফালতু বকার মতো মানুষ না। আর যেহেতু আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, তাই এটা আমাকেও তিনি বন্ধুভাবেই জানিয়েছেন এবং জানিয়ে উপকার করেছেন নিঃসন্দেহে। কিন্তু ব্যাপারটা যে সাংঘাতিক পর্যায়ের তাতে কোনো সন্দেহই ছিল না। মানুষ খুন? বস ভালোই জানেন পুলিশের কাছে এসব নিয়ে গিয়ে কোনো লাভ নেই, আর ওদের কিছু হলে ওরা নিজেরাই মেটায়। কিন্তু এটা তো সাধারণ কোনো গুন্ডা বদমাইশের ব্যাপার না, এটা এক অতি প্রাকৃত শক্তির ব্যাপার। আর তাতে সবচেয়ে বেশি বিপদ আমাদের পরিবারের। এদিকে বস আমাকে জানালেন ঠিকই, কিন্তু নিজে কিছুতেই আর এসব বিষয়ে আমাকে কোনো রকম সাহায্য করতে রাজি হলেন না। ওনাকে দোষও দেওয়া যায় না। শেষমেশ আমি নিজেই নজর রাখতে আরম্ভ করলাম, কিন্তু সমস্যা ছিল গোটা বাড়িটাই ঘেরা, জানলায় পর্দা ফেলা। লক্ষ্য করলাম জ্যাঠা বাড়ি থেকে একেবারেই বেরোন না। কি করি? আবার একদিন গেলাম জ্যাঠার বাড়ি, বাইরের ঘরেই বসালেন। চেষ্টা করেও শোবার ঘরটা দেখতে পারলাম না, দরজা বন্ধ, ওপর থেকে পর্দা ফেলা। যা হোক, খেজুরে আলাপ করলাম বসে বসে। বুঝলাম আমার এই অস্বস্তিটা আবার ফিরে এসেছে। একটা কিছু অন্যরকম ফিল করছি আমিও। এদিক সেদিক কথা বলতে বলতে কি মাথায় চাপলো জানি না, হঠাৎই জিজ্ঞেস করলাম সেদিনের মূর্তি আসার কথাটা। বললাম নতুন কি মূর্তি এনেছে এজেন্ট সেটা দেখাতে, আর বলেই বুঝলাম ভুল করেছি। জ্যাঠার চোখটা হঠাৎ তীব্র লাল হয়ে উঠল, আর স্পষ্ট দেখলাম
জ্যাঠার মাথার পিছনে একটা লম্বা বিছের মতন টিকি। চূড়ান্ত বিপদ উপস্থিত বুঝে মুখ চোখ যথাসম্ভব স্বাভাবিক রেখে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলাম। আর আমার হাতে মামার দেওয়া মহাবীর কবচটা স্পর্শ করে স্মরণ করলাম বেশ কয়েকবার। দেখলাম আস্তে আস্তে উনি আবার স্বাভাবিক হয়ে এলেন। বললেন, পরে দেখাবেন মূর্তিটা। আমিও কোনো মতে ফাঁক বুঝে পালিয়ে এলাম জ্যাঠার ঘর থেকে, কিন্তু চিন্তাটা আরও সাংঘাতিকভাবে চেপে বসল। কি করব, কোথায় যাব বুঝতে পারছিলাম না। বাবা বাড়িতে নেই, ব্যবসার কাজে বিদেশে। মাকে বললে মা এমন ভয় পেয়ে হুলুস শুরু করবে যে জ্যাঠা বা জ্যাঠার মতো দেখতে ওই আত্মা সতর্ক হয়ে যাবে। কাকে বলি? নিজের মধ্যেই নিজে গুমড়ে মরছি। ছোটকা নিজের ঘরে রেওয়াজ নিয়ে থাকেন, আর মেজকা তো এখনো বেড রিডেন। বাবাকে ফোনে বলাতে বাবা সবটা বিশ্বাসই করতে চাইলেন না। বাবা পুরোপুরি নাস্তিক। আমাকে শুধু বললেন, তোর তেমন মনে হলে চুপচাপ থাক, আমি গিয়ে দেখব। এমন একটা সময় মামাকে ফোন করলাম। কিছুটা শুনেই মামা শিউরে উঠলেন। বললেন, ওরে, এই যে মহাবিপদ তোর ঘরে এসে উঠেছে। কি করে হলো এমনটা? আমি কালই যাব। পরের দিন মামার ফোন এলো। বাড়ির থেকে বেশ খানিকটা দূরে রাসবিহারী মোড়ে অপেক্ষা করছেন বললেন। বুঝলাম না কেন বাড়িতে আসতে চাইলেন না। গেলাম সেখানে। দেখলাম মামার মুখ খুব গম্ভীর। আমার হাতে একটা মাদুলি দিলেন। বললেন, তোর থেকে শুনে যা বুঝেছি তা যদি সত্যি হয়, তাহলে এই মাদুলি নিয়ে আমি তোর বাড়িতে ঢুকলেই সে টের পেয়ে যাবে। এখন চল কালীঘাটে একবার যাই। কালীঘাটে গিয়ে মামা নিজে হাতে শোধন করে মায়ের সামনে আমায় গলায় ওই মাদুলি পরিয়ে দিলেন একটা লাল সুতো দিয়ে। তারপর বললেন, এর মধ্যে তোকে ওর থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বার করতে হবে। আমার এর থেকে বেশি ক্ষমতা আর নেই, তবে একজন আছেন যিনি কিছু সুরা পারলেও পারতে পারেন। গঙ্গাসাগরে আমার আলাপ হয়েছিল ওনার সাথে। মামাই আপনার ঠিকানা, ফোন নাম্বার জানালেন। মামা চলে যাবার পর চিন্তা আরও বাড়ল। বাড়িতে ঢুকে আর এক দুঃসংবাদ শুনলাম। আমাদের দীর্ঘদিনের ম্যানেজার চিন্ময়বাবু হঠাৎ বাড়ি চলে গেছেন। ওনার স্ত্রীর নাকি খুব অসুখ। খবরটা শুনেই জ্যাঠার ঘরের দিকে একবার গেলাম। সেখানে গিয়ে তেমন কিছু দেখতে পেলাম না অবশ্য। কি মনে হতে জ্যাঠার ঘরের পিছন দিকটায় গেলাম একবার। গিয়েই আতঙ্কে স্থির হয়ে গেলাম। পিছন দিকটায় বেশ কিছু গাছ রয়েছে। জায়গাটা একটু ঝাঁকড়া মতো আর অন্ধকারও। তার মধ্যেও দেখতে পেলাম জিনিসটা একটা মধ্যমা, সোনার আংটি সহ। আংটিটা আমার চেনা। যতদিন আমাদের বাড়িতে ছিলেন চিন্ময়বাবুর হাতে ওই আংটি দেখেছি। সন্দেহ রইল না চিন্ময়বাবু কোথায় গেছেন আর তার কি হয়েছে। সেদিনই ফোন করি আপনাকে, আর তারপর প্লেন ধরে আসতে যা সময় লেগেছে। এবার আপনি বলুন আমি কি করব। কিছুক্ষণ চুপ করে রইলেন প্রমথেশ বাবু। তারপর বললেন, শুনুন রমেন্দ্রবাবু, যা বুঝলাম আপনার কথা থেকে, তাতে একটা জিনিসই পরিষ্কার হলো, আপনার বাড়িতে এক ব্রহ্ম রাক্ষস এসে উঠেছেন। কি বললেন? ব্রহ্মরাক্ষস মানে ব্রহ্মদৈত্য? না, ব্রহ্মদৈত্য আলাদা, ব্রহ্ম রাক্ষস এক অতি সাংঘাতিক শ্রেণী। এরাও ব্রাহ্মণ, তবে এরা অনেক বেশি শক্তিশালী। পুরাকালে ব্রাহ্মণ শ্রেণীর মূল কাজ চারটি ছিল।
যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন। কেউ যদি তাদের এই কাজ থেকে বিচ্যুত হতেন, নিজ ধর্ম পালন না করতেন, তবে তাদের মৃত্যুর ফলেই জন্ম হতো ব্রহ্ম রাক্ষসের। বিশেষ করে বলার, যদি এই মৃত্যু হয় অসময়ে, অপঘাতে, আগুন, আত্মহত্যা বা হত্যার কারণে হয়, তাহলে তো কথাই নেই। এটাই সাধারণ ব্যাখ্যা। এছাড়াও খুব সামান্য কিছু উল্লেখ কিছু কিছু গ্রন্থে পাওয়া যায়, যেমন বেতাল পঞ্চবিংশতি বা এই ধরনের কাহিনীতে। কিন্তু আসল ব্রহ্ম রাক্ষসের কথা খুবই গূঢ়, তা চট করে কোথাও পাওয়া যায় না। সপ্তম শতকে ময়ূরভট্ট নামের এক সাধক সূর্য শতক বলে যে গ্রন্থ রচনা করেন, তাতে জানা যায় যে তিনি এই ব্রহ্ম রাক্ষসের দ্বারা অত্যন্ত উৎপীড়িত হয়েছিলেন তাঁর সাধনা চলাকালীন, এবং তিনি ব্রহ্ম রাক্ষস সম্পর্কে তাঁর গ্রন্থে বহু গূঢ় কথা লিখে গেছেন। তার পুঁথিও রয়েছে বলেই শুনেছি, কিন্তু সে পুঁথি তো আমরা এখন হাতের কাছে পাচ্ছি না। তাই নিজেদের যা ক্ষমতা তাই দিয়েই মোকাবিলার চেষ্টা করতে হবে এই ব্রহ্ম রাক্ষসের। একটা কথা বলে দিই, এরা কিন্তু ব্রহ্মজ্ঞানী। শিব এদের মতো প্রচণ্ড প্রেতেদের দেবতা। এরা মান্য করেন মহাবীরকেও। কথিত আছে তুলসীদাস এক ব্রহ্ম রাক্ষসেরই বরেই হনুমানজির দর্শন পান প্রথমবার, আর তাই আপনি সেই দিন এতদিন রক্ষা পেয়েছেন। কিন্তু এদের ক্ষমতা অসীম। শিব স্তোত্র সহ বিভিন্ন মন্ত্রতন্ত্রের জ্ঞান রয়েছে এনাদের, তাই সাধারণ কোনো মন্ত্রের মাধ্যমে এনাদের বশ করা সম্ভব নয়। মারা তো অনেক দূরের কথা। এরা যখন খুশি যেখানে খুশি আবির্ভূত হতে পারেন, আর এদের বোধ ক্ষমতাও বহুধা বিস্তৃত। এরা যে কোনো রূপ ধারণে সক্ষম, সম্মোহন বিদ্যাতেও পারদর্শী। এদের মূল শক্তি থাকে এদের তৃতীয় নয়ন আর টিকিতে, যা ব্রাহ্মণত্বের সাক্ষী দেয়। আপনি যে আমার কাছে এসেছেন সেটা হয়তো এতক্ষণে সেই রাক্ষসের জানা হয়ে যেত, কিন্তু একটা কারণে আমি বলছি যে সেটা হয়নি। যদি তিনি জানতেন যে আপনি এখানে আসছেন, তাহলে আপনার আমার কাজ অবধি পৌঁছানো আর হতো না। কিন্তু আপনার মামার দেওয়া ওই বিশেষ কবচ আপনাকে সাহায্য করেছে আড়ালে থাকতে। ওই প্রেত জনির থেকে একটা সাময়িক পর্দা তৈরি করতে পেরেছেন আপনার মামা। আর কদিন বাকি আছে 10 দিন হতে? 3 দিন। কেবল একটা জিনিস বুঝতে পারছি না। ব্রহ্ম রাক্ষসের মূর্তি আছে কেরলের তিরুনাক্কারাই, যেটা খুবই বিখ্যাত। এছাড়াও আছে মহারাষ্ট্রে, কিন্তু এই পাহাড়ে ফালুটে তার সন্ধান কেউ কিভাবে পেল? এখানে এরকম কোনো মন্দির আছে বলে তো এতদিন শুনিনি। যা হোক, আমাকে একটু সময় দিন। ব্রহ্ম রাক্ষস জেগেছেন তখন তার ক্ষুধা নিয়েই তিনি জেগেছেন, তাই ভয় আছে। তবে আপনার মামার দেওয়া কবচের সীমা তো রয়েছে, তার মধ্যেই যা করার করতে চেষ্টা করব। আমার মা আর স্ত্রীকে কি তাহলে অন্য জায়গায় পাঠাবার ব্যবস্থা করব প্রমথেশবাবু? আর আমার কাকাদের? একদম না। এটা করলে যে পর্দাটুকু তৈরি করতে আপনার মামা সমর্থ হয়েছেন তা আর থাকবে না। আমার উপর একটু ভরসা রাখুন। আর এই 3 দিন আপনি আমার বাড়িতেই থাকবেন। নিজের বাড়িতে ফোন করতে পারেন, কিন্তু সাধারণভাবে কথা বলবেন। কি বলে এখানে এসেছেন আপনি? ব্যবসার কাজ বলে। এখানে আমার এক মাসির বাড়ি আছে, মেশোর চা বাগান রয়েছে, ওখানে। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল। আর একটা কাজ করতে হবে আপনাকে। আপনার ওই বসকে ফোন করুন, করে সেই এজেন্ট লোকটি ফালুটের কোন রাস্তায় গিয়ে ওই মন্দিরটা পেয়েছিল সেটা জানুন। আর এখন আপনি বিশ্রাম নিন। আর কোনো কথা আজ নয়। কি ভাবছেন প্রমথেশবাবু? দিন গড়িয়ে বিকেল হতে চলল, তাও নিজের স্টাডিতেই পড়ে আছেন ভদ্রলোক। কেস এলে ওনার আর খাওয়া ঘুমের খেয়াল থাকে না।
দুপুরে খেতেও আসেননি, তাই হালকা কিছু স্ন্যাক্স নিয়ে তেনজিংজি আর আমি এসেছিলাম। আমার কথা শুনে মুখ তুলে তাকালেন প্রমথেশবাবু। এই চোখ আমি চিনি। উনি কোনো একটা সূত্র পেয়েছেন। দেখলাম একটা অতি পুরনো পুঁথি ধরনের বই টেবিলের সামনে খোলা। ভাষাটা বোধহয় সংস্কৃত। বসো অরুণ, অনেক কাজ আমাদের। আগে আপনি খাওয়া শুরু করুন তো। গরম মোমোতে একটা কামড় বসিয়ে শুরু করলেন প্রমথেশবাবু। আমাদের কালই একবার কলকাতায় যেতে হবে, তিনজনকেই। আবার পরশু ফিরে আসব। আমার এজেন্টকে কল করে দিয়েছি, ও পারবে একদিনের নোটিশে আমাদের তিনজনের টিকিটই জোগাড় করতে। আমাদের একটা কঠিন কাজ করতে হবে, পারলে আমরা জয়ের দিকে এক ধাপ এগিয়ে যাব। কি কাজ প্রমথেশবাবু? সব বলবো, এখন ডাকো তো একবার রমেন্দ্রকে। রমেন্দ্র, আমি আর প্রমথেশবাবু বসলাম এক রুদ্ধদ্বার বৈঠকে। দমদমে নামলাম যখন বেলা হয়ে গেছে বেশ। রমেন্দ্র যে কলকাতায় সে কথা বলা যাবে না কাউকেই, তাই ও একটা টুপি, নকলদারি, যেটা প্রমথেশবাবু দিয়েছেন, জানি না কোথা থেকে ভদ্রলোকের কাছে এইসব কিছু মজুদ থাকে, আর একটা গগলস পরে নিয়েছে। আমার আর প্রমথেশবাবুর হাতে বাঁধা রয়েছে আগের রাতে প্রমথেশবাবুর তৈরি মহাবীর কবচ। যে কাজে যাচ্ছি তাতে ভয় রয়েছে, আর সাধারণ ভয় না, মৃত্যু ভয়। কারণ এই কবচের শক্তি সত্যিই সেই অপার শক্তিশালী ব্রহ্ম রাক্ষসকে রুখতে পারে কিনা সেটা আমাদের কারোরই সঠিক জানা নেই। আমাদের গন্তব্য রমেন্দ্রের বাড়ি। হ্যাঁ, সেই ব্রহ্ম রাক্ষসের ডেরায় আমাদের যেতে হবে এবং তাকে বোকা বানিয়ে একটি বিশেষ জিনিস নিয়ে আসতে হবে আমাদের। আগের রাতেই জানানো ছিল বাড়ির বিশ্বস্ত কর্মচারী সৌমেনকে। রমেন্দ্রের কথা অনুযায়ী ছেলেটি বুদ্ধিমান, মুখ বন্ধ রাখতে জানে। আমরা খাওয়া দাওয়া বাইরেই সারলাম। সন্ধ্যা নামতে পৌঁছলাম রমেন্দ্রের বাড়িতে। রাতের আঁধারে রমেন্দ্র চোরের মতো নিজের বাড়িতে ঢুকল, সাথে আমরাও। সৌমেন বাড়ির কম্পাউন্ডে রমেন্দ্ররই ছোট গেস্ট হাউসে আমাদের থাকার ব্যবস্থা করল একটা রাতের জন্য। তবে বেশিক্ষণ বিশ্রামের সুযোগ ঘটল না। রাত 3টে নাগাদ তৈরি হয়ে বেরোলাম। উদ্দেশ্য রমেন্দ্রর জ্যাঠার বাড়ি। 1 মিনিট মাত্র দূরে থাকা বাড়িটায় যে কি সাংঘাতিক রহস্য লুকিয়ে আছে তা আমরা ছাড়া আর কেউ জানে না। রমেন্দ্র থেকে বাড়ির প্ল্যানটা আমরা আগেই বুঝে নিয়েছিলাম। বাড়ির কাছে গিয়ে পিছনে একটা জানালায় প্রমথেশবাবু কি একটা করলেন, আর জানালাটা খুলে গেল। আমি থেকে গেলাম বাইরেই। আমার একটা দায়িত্ব আছে। এদিকে সৌমেনও হাজির, কথা মতো বাড়ির ঠিক সামনেই একটা গাড়ি নিয়ে, যার 4টে জানালায় ঢাকা সকালবেলা কালীঘাট থেকে আনা এক বিশেষ লাল কাপড়ে। ওখানে এক পান্ডা প্রমথেশবাবুর বিশেষ পরিচিত, তিনিই দিয়েছেন এই কাপড়। শুধু সামনেটা সামান্য ফাঁক ড্রাইভারের রাস্তা দেখার জন্য। গোটা ব্যাপারটা ঘটাতে হবে অতি দ্রুত। নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। প্রমথেশবাবু আর রমেন্দ্র ঢুকেছে প্রায় 40 সেকেন্ড হলো। সঙ্গে আনা স্টপ ওয়াচে নজর রাখছি আমি। যে কোনো সময়ে এবার একবার, মাত্র একবার ভাইব্রেট করলো আমার ফোনটা। প্রমথেশবাবুর সংকেত। আমি পজিশনেই দাঁড়িয়েছিলাম। জ্যাঠার বাড়ির 3 তলার ছাদ লক্ষ্য করে একটা ভারী বল ফায়ার করলাম পুরনো কেনা প্যারাডক্স শটগান থেকে। একবার
ছাদের ঠিক ওপরেই পড়ল বলটা। ধুম করে বেশ ভারী একটা শব্দ হলো। ফায়ার করেই কথা মতো 10 ফুট দূরে একটু অন্ধকারের মধ্যে রাখা গাড়িতে উঠে ইষ্ট নাম জপতে লাগলাম। ঠিক 30 সেকেন্ডের মাথায় এলো ওরা দুজনেই বয়ে আনছে জিনিসটা। ভারী, বোঝা যাচ্ছে। মুহূর্তের মধ্যে গাড়ি নিঃশব্দে ছুটল এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের দিকে। তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। দু রাত চোখে ঘুম নেই, আর টানতে পারছিলাম না, কিন্তু কিছু করার নেই। আজ তৃতীয় দিন। রকেট বাসে ভোরে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি। সেখান থেকে প্রমথেশবাবুর গাড়িতে আবার ঘুমোতে ঘুমোতে ফালুট। বাড়িতে ঢুকলেন না প্রমথেশবাবু, শুধু আমি একবার দরজার সামনে গিয়ে তেনজিংজির থেকে নিয়ে এলাম একটা রোলার। মালপত্র বওয়ার কাজে লাগে যেগুলো। একটা অদ্ভুত ধরনের হলুদ কাপড়ে মোড়া জিনিসটাকে নিয়ে সোজা চললেন রমেন্দ্রের বস যে পথটার কথা বলে দিয়েছিলেন সেই দিকে। সান্দাকফু রুটের দিকে বেশ কিছুটা যাবার পর গাড়ি থামল। এবার হাঁটা। আজ সকালেই একটা বাজে খবর এসেছে। রমেন্দ্রের জ্যাঠাকে কোথাও পাওয়া যাচ্ছে না। কাল রাত থেকে ওদের বাড়িতে তাণ্ডব চলেছে। সাধারণত জ্যাঠার ঘরের দিকে কেউ একটা যায় না, কিন্তু কাল ভোর রাতে নানা ধরনের শব্দ শুনে দারোয়ান উঁকি ঝুঁকি মেরে জানলার একটা ফাঁক দিয়ে দেখতে পায় ঘরের সবকিছু লণ্ডভণ্ড। জ্যাঠার কোনো চিহ্ন নেই কোথাও। রমেন্দ্রের মা আর স্ত্রীকে আগেই সাবধান করা ছিল। দুই কাকা অস্থির হয়ে পড়লে ওনারাই সামলান ওদের। সব শুনে প্রমথেশবাবু শুধু বললেন, বুঝলাম। এমনটা হবার আশঙ্কা উনি করেছিলেন। রমেন্দ্রের মামা এখন এসে গেছেন, উনি ব্যাপারটা সামাল দেবেন। প্রমথেশবাবু ফোনে ওনার সঙ্গে কথা বলেছেন। পথে কেউ কোনো কথা বলছে না, মাঝে মাঝে শুধু প্রমথেশবাবুর নির্দেশ, ব্যাস। এবারে আমি টানছি রোলারটা প্রমথেশবাবুর পর। জ্যাঠার বাড়ি থেকে চুরি করে আনা ওই জিনিসটা আজকের অভিযানের মূল সঙ্গী, অস্ত্রও বলা যেতে পারে। বেশ ভারী। এবারের পথটা আমাদের নিজেদের চিনে যেতে হবে। বস নিজে তো আসেননি, এসেছিল তার এজেন্ট, তাই সবটুকু বর্ণনা সে দিতে পারেনি। বেলা প্রায় 12টা। এই ডিসেম্বর মাসের পাহাড়ি শীতে রীতিমতো ঘামছি ট্রেক করে উঠতে গিয়ে। রমেন্দ্ররও কষ্ট হচ্ছে দেখে বুঝতে পারছি। শুধু প্রমথেশবাবুই নির্বিকার। ভদ্রলোক যে কি দিয়ে তৈরি আমি জানি না। তিনজনেই কষ্ট চেপে উঠছি আস্তে আস্তে। জানি না এখনো কতটা যেতে হবে। চারপাশের ঘন পাইন বন আর নিস্তব্ধ প্রকৃতি তার রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে 2-1 ট্রেকার ছাড়া আর কাউকে দেখিনি। সপ্তাহ 3 আগে যে ঝড় বৃষ্টিটা হলো, তাতে যে ট্রেকারদের ক্ষতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। প্রায় 2 ঘন্টা ট্রেক করে চলার পর একটু থামলাম সবাই। সামান্য কিছু খেয়ে নিয়ে আবার দৌড় শুরু হলো। থামলাম টংলু বলে একটা জায়গায়। এখানে একটা মাইলস্টোনের কাছে বসে পকেট থেকে নিজের ছোট্ট লাল ডায়েরিটা বার করলেন প্রমথেশবাবু। সেই লাল ডায়েরি যেটাতে তিনি বিভিন্ন কেসের প্রয়োজনীয় নানা ডিটেলস লিখে রাখেন। উঁকি দিয়ে দেখলাম সেই ডায়েরিতে একটা ছোট্ট ম্যাপের মতো এঁকেছেন প্রমথেশবাবু। সেই ম্যাপ দেখেই আমরা উতরাই দিয়ে ঢুকলাম পথের পাশের পাইন বনে। রাস্তা এরপর আবার চড়াই। রোলার চালানো গেল না। পালা করে জিনিসটা বইতে লাগলাম আমি, প্রমথেশবাবু আর রমেন্দ্র। এইভাবে প্রায় ঘন্টা আধেক চলার পর একটা চ্যাটালো জমির উপর একটা মন্দির দেখতে পেলাম। মন্দির বললে ঠিক বলা হয় না,
একটা মন্দিরের মতো দেখতে ছোট্ট ঘর, যার মাথাটা গম্বুজাকৃতির, গায়ে নানা ধরনের কারুকার্য। আর অদ্ভুত ব্যাপার হলো দরজা আর জানালা অদ্ভুত সাদা কিছু দণ্ড দিয়ে অর্ধচন্দ্রাকারে ঘেরা। কিন্তু না, দরজার কাছের একটা অংশ ভাঙা। সেটা দেখেই প্রমথেশবাবু থমকালেন। আমাদের দরজাটা মেরামত করতে হবে। নিজের পিঠের থেকে রুকস্যাকটা নামালেন প্রমথেশবাবু। আমরাও বসলাম। বেলা প্রায় 4টে। চলো অরুণ, চলুন রবীন্দ্রবাবু, বসলে চলবে না। আলো থাকতে থাকতে আমাদের মেরামতির কাজটা করতে হবে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় সব দণ্ডগুলি আবার অর্ধচন্দ্রাকারে দরজার সামনে বসল। আলো প্রায় নিভে এসেছে। একটু বাদে চাঁদ উঠবে। পূর্ণিমা রয়েছে কাছাকাছি। চলো এবার মন্দিরে ঢোকা যাক। দরজাটা সামান্য ফাঁক করতেই অদ্ভুত ব্যাপারটা চোখে পড়ল। দরজাটা একটা সুইং ডোরের মতো, অর্থাৎ এদিকে বন্ধ হলেও অন্য পাশটা অল্প ফাঁক হয়। শুধু তলার দিকে একটা কবজা আছে, যেটা দিয়ে দুটো দিকই আটকানো যায়। মন্দিরের ভেতরটায় টর্চ ফেলে দেখে যা বুঝলাম, কত শত বছর যে এখানে কারোর পা পড়েনি তার কোনো ঠিক ঠিকানা নেই। গর্ভগৃহটি আকারে ছোটই, চতুষ্কোণ। সব মিলিয়ে 12 বাই 12 ফুট হবে। শুধু উচ্চতাটা বহরের তুলনায় অস্বাভাবিক। আন্দাজ 20-22 ফুট। ঠিক মধ্যস্থলে একটি ফুট 2 উঁচু বেদি, চারদিকে ধুলোই ভর্তি। মেঝেতে আর কিছু নেই, শুধু মন্দিরের 4 কোণে 4টি নরমুণ্ড। চমকে উঠলাম দেখেই। মূল বেদির চারপাশে অনেক রুদ্রাক্ষ এদিক সেদিক ছড়িয়ে আছে। একটা পচা গন্ধ পাচ্ছিলাম অনেকক্ষণ থেকে। প্রমথেশবাবু দেখলাম সম্ভবত অনুসন্ধানের জন্যই বেদির পিছন দিকটাই গেলেন, আর গিয়েই স্থির হয়ে গেলেন। দেখেই আমি আর রমেন্দ্র এগিয়ে গেলাম। রমেন্দ্র একটা অস্ফুট চিৎকার করে উঠল, এ কি দেখছি! আর আমার গলা কাঠ, একটাও আওয়াজ বের হলো না। বেদির পিছনে পড়ে আছে একটা মুন্ডহীন শব। পচে গলে আর বিশেষ কিছু অবশিষ্ট নেই। হাড় বেরিয়ে আছে জায়গায় জায়গায়। শুধু কিছু অংশে গলিত পাঁকের মতো কালো পচা মাংস লেগে আছে। পাঁজরের জায়গাটায় একটা বড় গর্ত। মনে হয় পাঁজর ফুঁড়ে কেউ হৃৎপিণ্ডটা বের করে নিয়েছে। আমি আর সহ্য করতে না পেরে সরে এলাম সেখান থেকে। প্রমথেশবাবুর সঙ্গে থাকতে থাকতে অনেক কিছুই দেখেছি, অনেক হিংস্র বিভৎসতার মুখোমুখি হয়েছিল, কিন্তু এই নিস্তব্ধ পর্বত প্রান্তরে, এই নিঝুম পাইন বনের মধ্যে, এই অন্ধকারাচ্ছন্ন অজানা মন্দিরে ওই গন্ধ, ওই দৃশ্য যে প্রবল চাপ সৃষ্টি করেছিল মনের উপর, তা লিখে বা বলে বোঝাবার মতো নয়। তখনও জানতাম না এরপর কি অপেক্ষা করছে আমাদের জন্য। প্রমথেশবাবু মুহূর্তের মধ্যে নির্দেশ দিলেন, এই লাশ এখান থেকে মন্দিরের বাইরে বার করতে হবে। শুনে আমি আর রমেন্দ্র মুখ তাকাতাকি করলাম, কিন্তু কাজ তো কাজই। যে ভয়ঙ্কর শত্রুর মোকাবিলা করতে এসেছি তার জন্য যা যা করার দরকার সবই করতে হবে। আমরা দুজনে মিলে প্রমথেশবাবুর আনা প্লাস্টিক গ্লাভস আর প্যাকেট নিয়ে জায়গাটা সাফ করে ফেললাম ঘণ্টাখানেকের মধ্যেই। দেহটা ফেলে জ্বালিয়ে দিলাম অনেক দূরে পাইন জঙ্গলের মধ্যেই, প্রমথেশবাবুর নির্দেশ মতো। চারিদিকের ঘন কালো আঁধার ফিকে হয়ে যাচ্ছে চাঁদের আলোয়। শুধু মন্দিরটার মধ্যে কোনো আলো ঢুকছে না। এটাও খুব অদ্ভুত। যে কোনো মন্দিরেই আলোর একটা ব্যবস্থা অন্তত থাকে, তবে এ কেসে তো সবই অশৈলী।
প্রমথেশবাবু সঙ্গে আনা 3 ব্যাটারির একটা টর্চ জ্বেলেছেন, তাতেই যা দেখার দেখা যাচ্ছে। কাজ শেষ করে মন্দিরে ঢুকে দেখি আমরা যতক্ষণে এইসব করছিলাম প্রমথেশবাবু আর একটা কাজ করে ফেলেছেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা রুদ্রাক্ষগুলো 3টি বড় থেকে ছোট বৃত্তাকার সারিতে বেদির ওপর সাজিয়ে ফেলেছেন। সাজানোর পর নিজের লাল ডায়েরিটা খুলে 4টে লাইন মন্ত্র পড়লেন। ভাষাটা কিন্তু বুঝতে পারলাম না, আর হাতের একটা অদ্ভুত মুদ্রা করতে করতে প্রত্যেকটি রুদ্রাক্ষকে ছুঁতে থাকলেন। সেই 4টে লাইনই বারবার বলতে বলতে এগোতে থাকলেন। ক্রমশ তাঁর মন্ত্রোচ্চারণের গতি এত বেড়ে গেল যে একটা শব্দও বোঝা যাচ্ছে না। একটা অদ্ভুত ভঙ্গিতে নিজের ডান নাকের ফুটো বাঁ হাতের তর্জনী দিয়ে চেপে ধরে তীক্ষ্ণ স্বরে মন্ত্রটা পড়ে চলেছেন উনি। সঙ্গে চলেছে ডান হাতের এক বিশেষ মুদ্রায় রুদ্রাক্ষ ছুঁয়ে চলার কাজ। পুরোটা শেষ হতেই একটা আশ্চর্য ব্যাপার দেখলাম। রুদ্রাক্ষের 3টি বৃত্ত এক অদ্ভুত হলুদ আভায় উজ্জ্বল হয়ে উঠল মাত্র কয়েক সেকেন্ডের জন্য, তারপরেই নিভে গেল। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম আমি আর রমেন্দ্র। এমন সময় হঠাৎ একটা হাওয়া দিল কোথা থেকে যেন। পাইন বনের মাথা দুলে উঠল দেখতে পেলাম। আর সময় নেই, তোমরা দুজনে ওই দরজার দুপাশে গিয়ে দাঁড়াও, আর আমার হাতের ইশারা দেখলেই বাইরে বেরিয়ে যাবে। তরিত গলায় বললেন প্রমথেশবাবু। জ্যাঠার বাড়ি থেকে আনা জিনিসটা এতক্ষণ রাখা ছিল মন্দিরের মধ্যেই একধারে। নিজের আরেকটা ছোট টর্চ জ্বালিয়ে হলুদ আবরণটা খুলেই আচমকা মূর্তিটাকে উল্টে দিলেন প্রমথেশবাবু। দিয়েই মূর্তিটা নিয়ে মন্দিরের দরজার বাইরে বেরিয়ে এলেন। হ্যাঁ, মূর্তি, ব্রহ্মরাক্ষসের সেই মূর্তি যা ওই এজেন্ট এখান থেকে চুরি করে নিয়ে যেতে চেয়েছিল। এই মূর্তি জ্যাঠার ঘর থেকে প্রমথেশবাবুরা নিয়ে আসেন সেদিন। ভিতর থেকে দেখলাম মন্দিরের সামনের চ্যাটালো জমিটায় দাঁড়িয়ে মূর্তিটা উল্টে দিয়েই ভিতরে টর্চের আলোটা ফেললেন উনি। তারপর মন দিয়ে দেখতে লাগলেন ভিতরটা। বাইরের হাওয়া এখন ঝড়ে পরিণত হয়েছে। আমরা স্থাণুর মতো দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর কিছুর প্রতীক্ষায়। দরজার অল্প ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি চন্দ্রালোকিত প্রমথেশবাবু আস্তে আস্তে মূর্তির ভিতরে থাকা কোনো মন্ত্র পড়তে আরম্ভ করেছেন। 1 মিনিট, 2 মিনিট, জানি না কতক্ষণ। সময়ের সব হিসেবের গন্ডগোল হয়ে গেছে আমার। চোখের সামনেই হঠাৎই দেখলাম সেই ভয়ঙ্করকে। আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে মানুষের মতো দেখতে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর এক প্রাণীর আবির্ভাব হয়েছে প্রমথেশবাবুর ঠিক সামনেই। প্রায় ফুট 10 লম্বা, সেই অনুপাতে চওড়া, অসংখ্য শিরাবহুল হাত পা, পরনে একখানি ধুতি, গা খালি, হাতে 4টি করে ও পায়ে 3টি করে ধারালো নখযুক্ত আঙুল, 2টি রক্তবর্ণ চোখ ছাড়াও কপালে রয়েছে আরও একটি সাদাটে চোখ, যেটি এই মুহূর্তে জ্বলছে। মাথায় একটি দীর্ঘ বিছের আকৃতির টিকি। ব্রহ্মরাক্ষস। চোখের সামনে আমার গলা ভয়ে কাঠ। পাথরের মতো দাঁড়িয়ে আছি, ভয়ে নিঃশ্বাসটুকুও নিচ্ছি না। প্রমথেশবাবু কিন্তু নির্বিকার। প্রচণ্ড বেগে পড়ে চলেছেন সেই মূর্তির ভিতরকার মন্ত্র, যার এক বর্ণও বোঝা যাচ্ছে না। কিরে, আমাকে কি করবি তুই? মারবি? আয় আয়, তোর পূর্বজন্মের কথা বলি তোকে। গম গম করে উঠল গোটা জায়গাটা। পাইন বন কাঁপছে। প্রমথেশবাবু এক পা করে পিছোচ্ছেন। মন্ত্রোচ্চারণের বেগ ক্রমশ আরো বাড়ছে। হঠাৎ রাক্ষসটা এগিয়ে আসতেই
অদ্ভুত ক্ষিপ্রতায় প্রমথেশবাবু মন্দিরের সেই স্বল্প ফাঁক গলে ভিতরে চলে এলেন। আমার মাথা ঘুরছে। উনি এত জোরে আর এত তীক্ষ্ণ স্বরে মন্ত্র পড়ছেন। এদিকে উনি ভিতরে ঢুকতেই বেদির সামনে দেখলাম সেই ভয়ঙ্করকে। আরো বিরাট আকার ধারণ করেছে সে। মাথা ঠেকেছে সেই বিরাট মন্দিরের সিলিংয়ে, থাবা বাড়িয়ে প্রমথেশবাবুকে। কিন্তু না, এ কি আমাদের চোখের সামনে যা ঘটছে তা যে অবিশ্বাস্য। দেখলাম প্রমথেশবাবুর মূর্তির তলাটা ঘুরিয়ে ধরেছেন সেই রাক্ষসের দিকে, আর এক মনে কোনো একটা লাইন একই সুরে বারবার বলে চলেছেন। দেখলাম থাবা বাড়িয়ে এগিয়ে আসা ব্রহ্ম রাক্ষস চোখের সামনে কালো ধোঁয়ায় পরিণত হচ্ছে, আর সেই ধোঁয়া ঢুকছে ওই মূর্তির তলার ফাঁপা অংশে। সেই একই ধরনের মূর্তি, 3টি চোখ, হাতে 4 ও পায়ে 3 আঙুল, শুধু বাড়তির মধ্যে মাথায় টিকি সহ 2টি শিং আছে। সবটুকু ধোঁয়া ঢুকে যাবার সঙ্গে সঙ্গে প্রমথেশবাবু মূর্তিটাকে সেই রুদ্রাক্ষ বেষ্টিত বেদির ঠিক মাঝখানে বসিয়ে দিলেন। আবার একবার জ্বলে উঠল রুদ্রাক্ষগুলি। ব্যাস, হাতের ইশারা দেখেই প্রাণপণে আমরা দুজনে বাইরে বেরিয়ে এলাম মুহূর্তে। পিছনে প্রমথেশবাবুও দরজার বাইরে এসেই কবজাটা আটকালেন, আর তারপরেই বাইরে বেরিয়ে দরজাটা ঢেকে দিলেন সেই সাদা অর্ধচন্দ্রাকৃতি দণ্ড দিয়ে। এতক্ষণে বন্ধ হলো মন্ত্রোচ্চারণ। তীব্র বেগে 3 জনেই নামতে লাগলাম। উদ্দেশ্য টংলু মেন রোড। সবটা শুনবো প্রমথেশবাবু, আপনি বলুন। কফির কাপটা হাতে তুলে বললেন রমেন্দ্র। বসে আছি ফালুটে, প্রমথেশবাবুর সেই বিখ্যাত মিটিং রুমে। সময় পরের দিন সকাল। আগের রাত্রে ফেরার পর দুজনকেই 2টো বড়ি খেতে দিয়েছিলেন প্রমথেশবাবু। কোনো মতে জামা কাপড় ছেড়ে অল্প কিছু খেয়েই ঘুম দিয়েছিলাম টানা। ঘুমটা ভালোই হয়েছে। এখন 3 জনে বসে আছি, সবটা শুনবো এবার। প্রথমেই বলি, আমি জীবনে খুব অল্প কিছু ক্ষেত্রে নিজের সাফল্য নিয়ে সন্দিহান ছিলাম। এটা সেরকমই একটা কেস। ব্রহ্মরাক্ষস এক অতি সাংঘাতিক প্রাণী, যাকে জাগিয়ে তুললে নিস্তার পাওয়া খুব কঠিন। আপনার জ্যাঠার লোভের প্রথম মাসুল দিয়েছে ওই এজেন্ট, যার দেহ মন্দিরের মধ্যে আপনারা দেখেছিলেন। দ্বিতীয় বলি, আপনার জ্যাঠামশাই নিজেই। হয়তো আপনি এতদিনে বুঝে গেছেন রমেন্দ্রবাবু, আপনার জ্যাঠা আর বেঁচে নেই। চিন্ময়বাবুর মতোই তাঁরও অবশেষ হয়তো পাবেন বাড়ি ফিরে গেলে। আপনার মা ও কাকাদের সবকিছু কিভাবে বলতে হবে সেটা আমি আপনার মামাকে বুঝিয়ে দিয়েছি। আপনাকেও বলে দিচ্ছি, ফালুটে কোনো কাজে এসে আপনার জ্যাঠার এক দুর্ঘটনা ঘটে, আর তিনি মারা যান। ঠিক আছে? আপনি এখানে থাকায় আর আপনার জ্যাঠার আর কোনো সন্তান না থাকায় আপনি এখানে তার সৎকার করেন। সার্টিফিকেট একটা আশা করি আপনি বার করে নিতে পারবেন। রমেন্দ্রের মুখটা করুণ হয়ে উঠল। গলার স্বরটা নরম করে প্রমথেশবাবু বললেন, আমি জানি রমেন্দ্রবাবু, আপনার বাড়ির আর কারোর তেমন কিছু মনে না হলেও আপনার খারাপ লাগাটা স্বাভাবিক। বাবা দেশে ফিরলে একটা পুজোর ব্যবস্থা করবেন বাড়িতে। এখনই কিছু বলার বা করার দরকার নেই, সবকিছু যেমন চলছে চলুক। এবার আসি আমাদের অভিযানের কথায়। আপনারা যেখানে গিয়েছিলেন সেই স্থান কিন্তু বহু প্রাচীন। আমি এতদিন ফালুটে আছি, এখানকার মন্দির দেবস্থান মোটামুটি সবই আমার জানা, কিন্তু এই মন্দিরটির কথা আমি আগে কখনো শুনিনি। তার ওপর ব্রহ্মরাক্ষসের মন্দির সেরকম কিছু থাকলে এতদিন আমি ঠিকই জানতে পারতাম। তাই আপনি ফালুটের কথা বলাতে আমার মনে প্রথম খটকাটা লাগে। সৌভাগ্যবশত আমি আমার সংগ্রহে থাকা আমার গুরু পি রজারের
একটি বইয়ে যা খুঁজছিলাম সেটা পাই। রজার জার্মানিতে প্যারানর্মাল সোসাইটির মেম্বার তো ছিলেনই, তার সাথে ওনার বিশেষ আগ্রহ ছিল ভারতীয় বিভিন্ন অপদেবতা নিয়ে। হিমালয়ের বিভিন্ন অংশে উনি দীর্ঘদিন থেকেছেন এবং এ নিয়ে প্রামাণ্য এক বই রচনা করেছেন। ওনার লেখাতেই পেলাম এই জায়গাটির খোঁজ, জানলাম এই জায়গার ভয়ানক ইতিহাস, আর রেফারেন্স পেলাম বাণভট্ট রচিত ব্রহ্মচরিত গ্রন্থটির। আপনাদের মনে প্রশ্ন আসছে বাণভট্টকে, তাই তো? তাহলে বলি, বাণভট্ট হলেন সূর্য শতক রচয়িতা ময়ূর ভট্টের এক শিষ্য। তিনিও উৎপীড়িত হয়েছিলেন ব্রহ্মরাক্ষসের দ্বারা। রজারের লেখায় পড়লাম এই পাহাড়ি অঞ্চলেই কোথাও ছিল তাদের বাস। তার 3 সন্তানকে হত্যা করে ব্রহ্মরাক্ষস। তারপরেই তিনি রচনা করেন ওই ব্রহ্মচরিত গ্রন্থ। আমার কাছে যদিও আসল গ্রন্থটি নেই, কিন্তু সেই গ্রন্থের একটি টিকা ছিল। সেই টিকা থেকেই আমি জানতে পারি এক বিশেষ বন্ধন মন্ত্রের কথা। বাণভট্ট তাঁর গ্রন্থে ব্রহ্মরাক্ষসকে বধ করার কোনো উপায় বলতে পারেননি। সম্ভবত গুরুর থেকে এই বিদ্যা আয়ত্ত করার কোনো সুযোগ তিনি পাননি, কিন্তু বদলে যা বলে গিয়েছিলেন তাও কম কিছু নয়। তিনি লিখে গিয়েছিলেন ব্রহ্মরাক্ষস বন্ধনের মন্ত্র, এবং যেখানে সে থাকবে সেই স্থান বন্ধনের মন্ত্র। স্থান বন্ধনের মন্ত্রটা টিকাতে লেখা থাকলেও রাক্ষস বন্ধনের মন্ত্র ছিল না ওতে। সেটা ছিল আরো ভয়ানক জায়গায়। ওখানে শুধু বলা ছিল সে মন্ত্র বন্ধন আধারেই লেখা থাকবে। তখনই আমি বুঝেছিলাম আমাদের ওই মূর্তিটা লাগবে, যে মূর্তি নাড়িয়ে ব্রহ্মরাক্ষসকে মুক্তি দেওয়া হয়েছে। বাণভট্টকৃত একমাত্র সেই আধারেই পাওয়া যাবে বন্ধন মন্ত্র। এখানে আরো একটা ব্যাপার আছে। রমেন্দ্রের কাছ থেকে আমি শুনেছিলাম যে ওর জ্যাঠা ওকে শোবার ঘরে ঢুকতে দেননি, সেটা সব সময়ই বন্ধ থাকে। অনুমান করেছিলাম যে সে ওই শোবার ঘরেই রাখে ওই মূর্তি। নিজের কাজ ছাড়া কখনোই করবে না সে, কারণ যদি একবার সঠিক লোকের হাতে পড়ে সেই আধার, তাহলে কি হতে পারে সে তোমরা নিজের চোখেই দেখছো গতকাল রাতে। এখন প্রশ্ন হলো, সে তাহলে ওই আধার বিনষ্ট করলো না কেন? কারণ কথিত আছে যে কোনো ব্রহ্ম রাক্ষস যদি নিজে হাতে নিজের আধার নষ্ট করে তাহলে তখনই তার বিনাশ ঘটবে, কিন্তু কোনো পুণ্যবান ব্রাহ্মণ যদি সে আধার ভাঙেন তাহলে তার কিছুই হবে না। কিন্তু একটা কথা, সেক্ষেত্রে নিজের বংশবৃদ্ধি ঘটাতে তার বাধার সৃষ্টি হবে, কারণ ব্রহ্ম রাক্ষসের ওই আধারেই রয়েছে পুনরায় রাক্ষস সৃষ্টির কৌশল। প্রথমে আমার মনে হয়েছিল বাণভট্ট এ কাজটা কেন করলেন। এখন বুঝেছি কারণটা। যদি সে ওই আধার নষ্ট করে ফেলতো তাহলে ওকে আটকানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠত। আরো একটা কারণ হলো, এখনকার যুগে পুণ্যমান ব্রাহ্মণ পাওয়াও কঠিন কাজ, ফলে সেটার জন্য সময় দরকার ছিল। তাই বলা যায় একটা হাঞ্চের ওপর ভিত্তি করেই আমি আপনাদের নিয়ে কলকাতা ছুটে আসি। এটা ছিল চূড়ান্ত একটা রিস্ক, কারণ যদি দেখতাম যে সে আধার ভেঙে ফেলেছে তাহলে আমাদের মৃত্যু ছিল অবধারিত। সে কারণেই শোবার ঘর দেখিয়ে দেওয়ার পর আমি রমেন্দ্রবাবুকে বলেছিলাম বাইরেই থাকতে, আর আমি নিজে ঢুকেছিলাম ভেতরে। তুমি ছাদে শুট করে ওকে ছাদের দিকে টেনে নিতেই আমি মুহূর্তের মধ্যে জানলা খুলে শোবার ঘরে ঢুকি। যদিও আমাদের 3 জনের হাতেই ছিল মহাবীর কবচ, তবুও সে আড়াল কতক্ষণ কার্যকর থাকবে সেটা আমার জানা ছিল না, কারণ পৌরাণিক যুগে যেভাবে ও জিনিস তৈরি হতো আর তার অনেকটাই এখন আর পাওয়া যায় না, ফলে আমাদের সুরক্ষাও কতটা ছিল তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। যাই হোক, গুরু কৃপায় প্রথমেই শোবার ঘরের আলমারিটা সব খোল চাবি দিয়ে খুলে ফেলতেই পেয়ে গেলাম যা চাইছিলাম, আর তাকে পরিয়ে দিলাম আমার অন্য এক অভিযান থেকে পাওয়া এক বিশেষ আবরণী কাপড়, যে কাপড়ে কোনো কিছু ঢেকে রাখলে তা কোনো দানব বা অপদেবতার দ্বারা দৃষ্ট হতে পারে না। ভাগ্যক্রমে ও ছাদ থেকে নামার আগেই জানলা গলে বেরিয়ে আসতে পারলাম।
যতক্ষণে ও বুঝলো কি ঘটেছে আমরা ততক্ষণে এসপ্ল্যানেড। এদিকে মূর্তি হারিয়ে সে বাড়িতে তাণ্ডব শুরু করলো। কিন্তু তোমার মামার তৈরি মহাকাবচের জন্য বাড়ির কারো কোনো ক্ষতি হলো না। কিন্তু এখানে আরেকটা কথাও বলা দরকার, ব্রহ্মরাক্ষসের কিন্তু ধর্মজ্ঞান থাকে। সে তার অত্যানুভব দিয়ে বুঝেছিল ও বাড়ির কারোর কাছে সে মূর্তি নেই, তাই তাদের প্রাণের উপর কোনো আঘাত সে হানেনি। এদিকে আমরা যতটুকু সময় পেলাম তার মধ্যে আসল জায়গায় পৌঁছলাম। বাড়িতে ঢুকলাম না এই কারণে যে আমাদের পিছু যখন সে নেবে তখন আমরা যেখানে যেখানে গেছি সেখানেই সে সন্ধান করবে। এবারে বলি ওখানকার ইতিহাসের কথা। রজারের বই থেকে আমি যা জেনেছিলাম তা এক ভয়ানক ইতিহাস। রজার যখন এখানে এসেছিলেন আজ থেকে প্রায় 70 বছর আগে, তখন এই মন্দিরে এক পাহারাদার ছিলেন। ভাবছেন মন্দিরে পাহারাদার কেন? কারণ ওটা তো কোনো মন্দিরই নয়, ওটা একটা খাঁচা। বুঝলেন না তো? বুঝিয়ে দিচ্ছি। সেই বৃদ্ধ পাহারাদারের কাছে রজার যে ইতিহাস জেনেছিলেন তার প্রমাণ তিনি পেয়েছিলেন ব্রহ্মচরিত গ্রন্থ থেকেও। বাণভট্ট যখন তার 3 ছেলেকে হারান তখন তিনি শোকে দুঃখে পাগল হয়ে যান। কিন্তু একজন সাধক মানুষ হিসাবে মানব কল্যাণের কর্তব্যটুকু তার মনে ছিল। তিনি স্থির করেন এই রাক্ষসকে শাস্তি দিতেই হবে। এরপর কঠোর তপস্যার মাধ্যমে তিনি ওই বন্ধন মন্ত্র লাভ করেন এবং সুকৌশলে ওই রাক্ষসকে বন্ধন করেন এই খাঁচায়। ওই যে সাদা দণ্ডগুলি দেখছিলেন আপনারা, ওগুলি আসলে বাণভট্টের 3 ছেলের হাড়। হ্যাঁ, আর 3 কোণে 3টি মন্ত্রপুত করটিও ওনারই 3 ছেলের। ওগুলির বয়স কম করেও 1200 বছর। তারপর খাঁচার ভিতরের বেদিতে তিনি নিজের সাধনার সর্বস্ব রুদ্রাক্ষ মালা নিয়ে স্থান বন্ধন করেন, যে স্থান বন্ধন আমি ব্রহ্মচরিতের টিকাতে পেয়েছিলাম। এবং ওই জায়গায় গিয়ে আমি আবার আপনার জ্যাঠার এজেন্ট যে স্থান বন্ধন ভেঙে দিয়েছিলেন তা গড়ে দিই। কিন্তু তখনও একটা কাজ বাকি ছিল, ব্রহ্মরাক্ষসকে তার জায়গায় ফিরিয়ে আনা। আর তার জন্য তাকে টেনে আনতেই হতো ওই খাঁচার কাছে। কিন্তু একবার যে ওই খাঁচা থেকে বেরিয়েছে সে কি সহজে ওই খাঁচায় আর ফিরে আসবে? তাকে ভুলিয়ে আনতে হবে ওই খাঁচার কাছে। আর সেটার জন্যই আবরণী কাপড় সরাতে হলো মূর্তির থেকে। জানতাম যে ওই কাপড় সরালে আমরা খুব কম সময় পাবো, তাই সব কাজ সেরে তবেই কাপড় সরিয়েছি। কারণ ব্রহ্মরাক্ষসের ইচ্ছাগমন শক্তি রয়েছে। যে মুহূর্তে ওই কাপড় সরানো হবে সেই মুহূর্তেই ওই মূর্তির অবস্থান জেনে সেখানেই পৌঁছাবে সে। ফলে সময়টা আমাদের কাছে খুব বড় একটা ফ্যাক্টর ছিল। আর তারপর ওই মন্ত্র পড়া। ব্রহ্মরাক্ষস যদি একবারও ওই মন্ত্র বুঝে ফেলে তাহলে আর ওকে এই মন্ত্র দিয়ে বন্ধনের জন্য টেনে আনা যাবে না। তাই এক বিশেষ ভঙ্গিতে ওই মূর্তির ভিতর থেকে সেই মন্ত্র লেখা হয়েছে। শুধু তাই নয়, ওই মন্ত্র পাঠ করার এক বিশেষ কৌশলও লেখা রয়েছে ওর ভিতরেই। সেই মন্ত্রগুপ্তি কোনো রাক্ষস বা অপদেবতার দ্বারা জানা সম্ভব নয়। সমস্ত মন্ত্রটা এক নিঃশ্বাসে অতি দ্রুত বলতে হবে যাতে তা কানে শুনতে পেলেও ব্রহ্মরাক্ষস তার অর্থ উদ্ধার করতে না পারে। আর একমাত্র এভাবেই তাকে বন্দী করা সম্ভব। একটানা এতগুলি কথা বলে থামলেন প্রমথেশবাবু। আস্তে আস্তে মাথা তুলে তাকালেন রমেন্দ্রবাবু। আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানি না প্রমথেশবাবু। আপনার জন্যই আজ বেঁচে ফেরত যাচ্ছি। আপনার এই উপকার কখনো ভুলব না। বলুন, আপনাকে আমি কি দিতে পারি? আপনি ভুল করছেন রমেন্দ্রবাবু। আমি টাকার জন্য এই কাজ করি না, সে অভাব আমার ঈশ্বর রাখেননি। আমি এখন আমার লেখা বইয়ের রয়্যালটি যা পাই তাতে আমার স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারে। সে ছাড়াও আমার পৈতৃক সম্পত্তিরও অভাব নেই। এটা আমার সাধনা। মানুষের পাশে দাঁড়ানোটা আমার নিজস্ব ধর্ম। তাই ও নিয়ে আপনি মাথা ঘামাবেন না।
আপনি বাড়ি যান। জ্যাঠার খবরটা কিভাবে দেবেন সেটা মনে মনে ভেবে নিন। প্রার্থনা করি আপনার পরিবারের এরকম বিপদ আর যেন কখনো না আসে। রমেন্দ্র বিদায় নেবার পর সেদিন বিকালে দুজনে 2 কাপ কফি নিয়ে বসলাম টানা বারান্দায়। কি উসকুস তো অনেকক্ষণ ধরেই করছো অরুণ, এবার বলেই ফেলো কি জানতে চাও। আপনি তো 3টি করটির কথা বললেন, চতুর্থটি তবে কার? হাসলেন প্রমথেশ বাবু। জানতাম এই প্রশ্ন আসবে। চতুর্থ করটিটি বানভট্টের নিজের। টিকায় পড়েছি যে উনি নিজের এক শিষ্যকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যাতে ওনার মৃত্যুর পর ওনাকে ওনার ছেলেদের সঙ্গেই রাখা হয়। ভারী হয়ে এলো পরিবেশটা। তোমার মনে প্রশ্ন তো এখনো রয়েছে দেখছি। মানে ওই যে আবরণী কাপড়ের গল্পটা তো শোনা হয়নি, ওটা যদি। আরে এই তো একটা নতুন অভিযানের গল্প পেলে, সর্বজয়ের কলমে লিখে ফেলো এই ঘটনাটা, তারপর তো আবার নতুন গল্প আসবে। তবে আর কি, নতুন গল্পের অপেক্ষায় আবার। এতক্ষণ আপনারা শুনছিলেন ব্রহ্মদৈত্য। শব্দগ্রহণ, আবহ এবং পর্ব পরিচালনায় ম্যাক। ভিডিও এডিটিং অ্যান্ড পোস্টার ডিজাইনিং ম্যাক। ভালো ভালো ভৌতিক রহস্য রোমাঞ্চকর গল্প শোনার জন্যে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।